সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে, যারা দেশ কিংবা দেশের বাইরে বিশ্বের যে প্রান্তে বসেই যুক্ত হচ্ছেন আমাদের সাথে, দেখছেন সকালের বাংলাদেশের আজকের এই পর্ব। সম্ভাবনাময় আরও একটি সকালের শুরু একসাথে করছি এই প্রত্যাশায়। আমন্ত্রণ আজকের এই পর্বে, সাথে আছি জুলহা জুবাইর। জুলহা জুবাইরের পাশাপাশি আমি সাথে আছি রুনিয়া। এবং যেহেতু সকালটা সুন্দর করে শুরু হয়ে গেল এবং এই সুন্দর সকালে হিম হিম শীতের সকালে, হেমন্তের মৌ গন্ধ মাখা সকালে আপনাদের সকালের বাংলাদেশে আমন্ত্রণের পাশাপাশি বলতে চাচ্ছি আমাদের সাথে আজকে পুরোটা সময় ধরে যুক্ত থাকবেন, কারণ আপনাদের জন্য অনেকগুলো সারপ্রাইজ আছে। যুক্ত থাকতে আমাদের facebook.com/সকালের বাংলাদেশ এই অ্যাড্রেসে লিখে জানাতে পারেন মনের কথাগুলো, আর আমরা জানাবো আজ সারাদিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে আয়োজনগুলো আছে তার খোঁজ। ঢাকা দিয়ে শুরু করতে চাই, কারণ মুনির চৌধুরী ও সেলিম আল-দ্বীন স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে 5 দিন ব্যাপী নাট্য প্রদর্শনী। একাডেমি স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন নাটকগুলো সন্ধ্যা 7টা থেকে প্রদর্শিত হচ্ছে, যা একই ধারাবাহিকতায় চলবে 17 নভেম্বর পর্যন্ত। ঢাকার আরেকটি আয়োজন, পথ ছেড়ো না পথের মানুষ স্লোগান নিয়ে প্রাচ্য নাটের 15 বৎসর পূর্তি উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত মঞ্চে চলছে 3 দিন ব্যাপী পথনাট্যোৎসব। প্রতিদিন নাটক মঞ্চায়ন হবে বিকেল 3:30টা থেকে, চলবে 17 নভেম্বর পর্যন্ত। ঢাকা থেকে এই মুহূর্তে যারা শুনছেন এবং দেখছেন, একটি তথ্য জানিয়ে দিতে চাই। ঢাকার মিরপুর বিএডিসি উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী 2016 উপলক্ষে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু চলছে। রেজিস্ট্রেশন করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে এবং ঐতিহ্যবাহী এই স্কুলটির প্রাক্তন সকল ছাত্রছাত্রীদের পুনর্মিলনীতে যোগদানের উদ্দেশ্যে সবাইকে অনুরোধ করা হয়েছে, যার শেষ তারিখ রেজিস্ট্রেশনের 30 নভেম্বর। যারা এই মুহূর্তে চট্টগ্রামে আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, চট্টগ্রাম হাটহাজারী বার্ডস মনেস্ট্রি স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হবে 2015 সালের পরীক্ষায় A+ প্রাপ্ত ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরু হবে সকাল 10টা থেকে। বন্দনীগুড়ি চট্টগ্রাম থেকে যারা যুক্ত আছেন, চট্টগ্রামের মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যালয়ে আজ অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন উপলক্ষে আলোচনা সভা, যা শুরু হবে বিকেল 4টায়। রাজশাহীবাসীর জন্য একটা তথ্য আছে আমার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন চলছে। নিবন্ধনের শেষ তারিখ 30 নভেম্বর। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে। প্রিয়নগরী সিলেট থেকে যারাই যুক্ত আছেন, একটি তথ্য জানাতে চাই। এ ট্রিপ টু নস্টালজিয়া এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের 1 যুগ পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী বছরের 23 ও 24 ফেব্রুয়ারি। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সবাইকে আহ্বান জানানো হয়েছে রেজিস্ট্রেশন করবার জন্য। যারা পটুয়াখালীতে আছেন তাদের জন্য, পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে শ্রী শ্রী মদন মোহন সেবা আশ্রম আঙিনায় চলছে 5 দিন ব্যাপী শ্রীকৃষ্ণের রাস উৎসব ও গঙ্গা স্নান, যা চলবে 17 নভেম্বর পর্যন্ত। ঝিনাইদহ থেকে যারা শুনছেন এই মুহূর্তে, ঝিনাইদহের নারায়ণপুর হাতিরতলা রাধাগোবিন্দ মন্দিরে চলছে 7 দিন ব্যাপী শ্রী শ্রীকৃষ্ণের রাসলীলা উৎসব। অনুষ্ঠানের মধ্যে রয়েছে গুণীজন সংবর্ধনা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, লেখক সমাবেশ, বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা চলবে 19 নভেম্বর পর্যন্ত। যারা বান্দরবান আছেন তাদেরকে জানাচ্ছি, প্রায় 9 মাস পর বান্দরবানের স্বর্ণ মন্দিরে আজ থেকে পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পর্যটকরা প্রবেশ করার সুযোগ পাবেন। সারা দেশের খণ্ডচিত্র এঁকেছি মাত্র, এছাড়া আরও বিভিন্ন আয়োজন রয়েছে। আপনার অঞ্চলের আয়োজনগুলো আমাদের জানাতে পারেন facebook.com/সকালের বাংলাদেশ এই অ্যাড্রেসে। ছবি তুলে শেয়ারও করতে পারেন আপনাদের উদযাপনের সর্বশেষ খবর। এবং যেহেতু নভেম্বর মাস চলে এসেছে, নভেম্বর মাসটাই কিন্তু সবসময় অনেক বেশি উৎসবের মাস। কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে, তো সেগুলোর আমাদেরকে তথ্য জানান, আমাদেরকে সেগুলোর খবর জানান এবং তার পাশাপাশি উৎসবে গিয়ে সেখানকার কিছু ছবি তুলে আমাদেরকে পাঠান। কারণ হতে পারে আপনার শহরে হচ্ছে, আমরা সেখান থেকে অনেক দূরে, কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা একসাথেই যুক্ত থাকতে চাই। এই মুহূর্তে আপনাদের যুক্ত করতে চাই জাতীয় দৈনিকগুলোর সাথে, জেনে নিতে চাই শিরোনাম। তাহলে আমি শুরু করছি যুগান্তর থেকে। যুগান্তর যেগুলো শিরোনাম হয়ে এসেছে তার মধ্যে বেশ কিছু আমি পড়ে শোনাচ্ছি। বিতর্কিত 1.5 ডজন এমপি মন্ত্রী, বিব্রত আওয়ামী লীগ এবং তার পাশাপাশি শৈলুক উপায়, সাবদার মোল্লা ও শামীমের রাম রাজত্ব। এবং তার সাথে আরও যেটা আছে সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ পর্ষদকে শো কজ এবং মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু শীঘ্রই, ঢাকায় মন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত। এবং তার সাথে আর যে খবরগুলো আছে তা হচ্ছে সাঁওতালদের অভিযোগ, সৌহার্দ্য সমাবেশের নামে এমপির বিভ্রান্তির চেষ্টা এবং ফের জ্বালানি তেলের দাম কমানোর প্রস্তাব, এবং প্রশ্নবিদ্ধ তদন্ত প্রতিবেদনে গ্রেপ্তার আরও 6 জন। এবং শেষের পাতায় যদি চলে যায় সেখানে যে খবরগুলো আছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌদি আরবের রাষ্ট্রদূতের বাসভবন নির্মাণ, এবং তার পাশাপাশি খালাস পেয়ে লাপাত্তা পাকিস্তানি নাগরিক
মুবাসের এবং তার সাথে $1.5 কোটি বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা। এই ছিল আমার হাতে যুগান্তর থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ দুনিয়াকে। জাতীয় দৈনিক প্রথম আলোর শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমে যে প্রসঙ্গটি পড়তে চাই, 2 অস্ত্রধারীর একজন ভারতে পালিয়েছেন, আরেকজনকে খুঁজে পাচ্ছে না পুলিশ। এটি মূল শিরোনাম করেছে জাতীয় দৈনিক প্রথম আলো এবং সেই সাথে প্রথম কলমের প্রথম শিরোনাম সঞ্চয়পত্র নিয়ে সংকটে সরকার। সেই সাথে ফ্রিডম হাউসের প্রতিবেদন, স্বাধীন ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ, সাঁওতালপল্লীতে আতঙ্ক, পুরুষেরা বাড়িতে নেই, গবাদি পশু থেকে ঘরের টিন, ব্যাপক লুটপাট, কেউ স্কুলে যাচ্ছে না, ক্ষমতায় বসার আগেই সংকটে ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে বুশরা হত্যা মামলায় সবাই খালাস, মায়ের প্রশ্ন বুশরা কি কখনো ছিল। শেষ পাতায় চলে যেতে চাই, নারী হলেন বেতনহীন গৃহ মহাপরিচালক। সেই সাথে প্রথম আলোর গোলটেবিল বৈঠক প্রসঙ্গে এটি তারা ছেপেছে এবং বিমানে ট্রাম্পকে নিয়ে তর্ক নয়। সেই সাথে প্রথম আলোর শিরোনামগুলো পড়ছিলাম রুনিয়া। বুশরা হত্যা প্রসঙ্গে এখানে সবকটি আসামিকেই খালাস করে দেওয়া হয়েছে এবং তার নিজ গৃহে, নিজের বাসায়, শোবার ঘরে যখন সে হত্যা হলো, তারপর সেই হত্যা মামলার যে আসামিরা ছিল তাদের এভাবে খালাস দিয়ে দেয়। আসলে জনমনের যে উদ্বেগ, জানি না সেই উদ্বেগ কোথায় যেয়ে দাঁড়াবে, তবে আমরা এর প্রকৃত বিচার চাইতেই পারি। অবশ্যই। আমার হাতে আছে সমকাল থেকে যে শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি সেগুলো হচ্ছে অবৈধ মানি এক্সচেঞ্জের মাধ্যমে জঙ্গি অর্থায়ন এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমকালের আয়না থেকে প্রতিবেদন 4 প্রশ্নবিদ্ধ শিক্ষক নিয়োগ এবং হাতকড়া পরেই 2 দিন ঘুরল রুবেল এবং তার সাথে আরও যে খবরগুলো এখানে উঠে এসেছে, যদি শেষের পাতায় চলে যায়, তার মধ্যে অন্যরকম খবরে তারা দিয়েছেন অঙ্ক কষে বাজিমাত এবং হাতকড়া খুলতেই ওরা কারাগারে, আদালতের নির্দেশ মানার একই নমুনা। এবং সাঁওতালপল্লীতে সরজমিনে কি বললেন সাংসদ আজাদ এবং তার সাথে আছে টেটা যুদ্ধের শেষ কোথায় এবং তার পাশাপাশি যে খবরগুলো আছে তা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন, দলীয় তালিকায় আইভির নাম নেই এবং আওয়ামী লীগের টিকিট মিলবে মন্ত্রী এমপির সমর্থনে। এই ছিল আমার হাতে সমকাল থেকে বেশ কিছু খবর। ধন্যবাদ দুনিয়াকে। দি ডেইলি স্টার থেকে শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমে যে প্রসঙ্গটি পড়ছি, কেসেস ক্রিমিনাল প্লেস পলিটিক্যাল। সেই সাথে Cash crunch turns grave. Bangladeshi visiting Kolkata in trouble after withdrawal of rupees 1,500 notes. সেই সাথে going blind doesn't worry him, losing his hand does. Injured arrested Sautal man at Gaibandha panicking over how to support his family. Tension still runs high a day after deadly clash in Norshindi. Awami League wounding Awami League, 52 killed since last year over money and power. এই ছিল আমার কাছে ডেইলি স্টারের প্রধান শিরোনামগুলো রুনিয়া। সবগুলো পত্রিকাতে কিন্তু আজকে কিন্তু অনেক ধরনের শিরোনাম উঠে এসেছে, কিন্তু তার মধ্যে একটা বারবার করে উঠে এসেছে, সেটা হচ্ছে রুবেলের কথা এবং তার পাশাপাশি সমকালে যে কথাটা এসেছে সেটা হচ্ছে প্রশ্নবিদ্ধ শিক্ষক নিয়ে। সেই সাথে রুনিয়া, বুশরা হত্যাকাণ্ড প্রসঙ্গে এখানে প্রত্যেকটি জাতীয় দৈনিকেই স্থান পেয়েছে। যে 4 জনকে অভিযুক্ত করা হয়েছিল তাদের সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। নিঃসন্দেহে আপনাদের প্রত্যেকের মনে যেই আগ্রহ বা কৌতূহলের জায়গাটি আছে তা নিবারণ হবে আপনাদের জাতীয় দৈনিকগুলোর যে কোনো একটি সংখ্যায় চোখ রাখলে। সবাই একই ধরনের নিউজ করেছে এবং যখন নিউজগুলো একই রকমের হচ্ছে কিনা আমাদের অনুষ্ঠানটা কিন্তু একদমই একই রকম, এক ধরনের একই গদবাঁধাভাবে হবে না। আজকে আপনাদের জন্য নতুন কিছু আছে, সেই নতুন কিছুর অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগে যেটা করা প্রয়োজন, ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি অনেক আপডেট সহ, সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং স্বাগত। যেহেতু নতুন করে একটা সকাল শুরু করার কথা বলছিলাম, নতুন কিছু আশার কথা বলতে যাচ্ছিলাম এবং কিছু নতুন স্বপ্নের কথা বলতে যাচ্ছি, তো আজকের সকালটা সত্যি অন্যরকম হবে। একদমই তাই, অন্যরকম সকাল শুরু হওয়ার সাথে রুনিয়া বলছিল নভেম্বর মাস মানে অনেকগুলো উৎসব এবং আয়োজনের মাস। তারই ধারাবাহিকতায় 17 থেকে 19 তারিখ হতে যাচ্ছে ষষ্ঠবারের মতো ঢাকা লিট ফেস্ট এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, এই আয়োজনের পিছনে যাদের চিন্তাগুলো কাজ করেছে, তাদের 3 জন আমাদের মাঝে আজ এসে উপস্থিত হয়েছেন। পরিচয় করে দিব তাদের সাথে। আছেন ঢাকা লিট ফেস্টের পরিচালক আহসান আকবর, সেই সাথে আছেন সাদাফ সাঞ্চ এবং আছেন কাজী আনিস আহমেদ। আপনাদের 3 জনকে শুভ সকাল। শুভ সকাল। তো আজকে জানতে চাচ্ছি না যে সকালটা কিভাবে শুরু হচ্ছে, জানি অনেক এক্সাইটমেন্ট আছে কালকে থেকে যেহেতু শুরু হতে যাচ্ছে, তো 3 জনের একত্রিত হওয়ার গল্পটা একটু জানতে চাই ছোট্ট করে।
প্রথমত আমি আর তামিম আনাম শুরু করি, তখন হেই ফেস্টিভ্যাল নাম ছিল উৎসবটা, ছোট করে ব্রিটিশ কাউন্সিলে 2011-তে, এবং প্রথম থেকেই আমাদের সাথে আসান ছিল এবং স্পন্সর হিসাবে আনিস ছিল। তারপর থেকে আমার আসলে 4 জন যৌথভাবে আমরা খুব বড় স্বপ্ন ছিল। তো পরের বছর আমরা খুব বড় করে করলাম 2012-তে বাংলা একাডেমিতে। সো এই লিট ফেস্টের সূত্র ধরেই আসলে আমাদের একত্র হওয়া। তার মানে বাংলা একাডেমি থেকে যখন শুরু হলো তখন থেকেই লিট ফেস্ট, মানে আমাদের ব্যক্তিগত বা সামাজিক পরিচয় আগে ছিল, কিন্তু লিট ফেস্টকে ঘিরে আবার আমাদের এই লিট ফেস্টের আয়োজক হিসেবে একত্র হওয়া এবং একসাথে কাজ করে চলা 2012 থেকে। ইন্টারেস্টিং। আনিস আহমেদ, একটা জিনিস কিন্তু আমরা সবসময় দেখেছি যে সাহিত্যিকদের জন্য সবসময় আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল 21-এর বইমেলা। তো মূলধারার এরকম একদম বিপরীতে এসে যখন এরকম একটি আয়োজন করছেন, এই আয়োজনের পিছনে উদ্দেশ্যটা কি ছিল? কারণ একদিনে তো আর ঢাকা লিট ফেস্ট নিশ্চয়ই স্বপ্ন দেখেননি আপনারা। প্রথমত আমি বলবো যে এটা মূলধারার বিপরীতে না, মূলধারার সম্পূরক। আচ্ছা। এবং 21-এর বইমেলাতে আমাদের মূল ফোকাসটা থাকে আমাদের বাংলা সাহিত্যের ওপর, বাংলায় যত বই লেখা হয়, ছাপা হয় বাংলা পাঠকদের ওপর। সেইখানটাতে আমাদের সাংস্কৃতিকভাবে একটা জায়গায় একটা গ্যাপ ছিল, যে আমাদের আন্তর্জাতিক যোগাযোগ খুব কম ছিল। আপনি দেখেন বিশ্বের অনেক খুব আমাদের মতো নিয়ে আমাদের থেকেও অনেক ছোট দেশের লেখকরা, আলবেনিয়ার ইসমাইল কাদার, সোমালিয়ার নুরুদ্দিন ফারা, তারা কিন্তু জগৎ বিখ্যাত হয়ে গেছেন। বাই কম্প্যারিজন আমরা কিন্তু আমাদের একজন আখতারুজ্জামান ইলিয়াস বা হাসান আজিজুল হক বা সৈয়দ শামসুল হক, এদেরকে কিন্তু সেইভাবে বিশ্বের সামনে তুলে ধরতে পারিনি, এবং সেইভাবে বাংলা সাহিত্য কিন্তু বিশ্বে পরিচিতির জায়গায় একটু পিছিয়ে আছে। এবং এই যে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে একটা গ্যাপ, এই জায়গাটা পূরণ করা ছিল আমাদের অন্যতম একটা লক্ষ্য, যে আমাদের এত সমৃদ্ধ একটা সাহিত্য আছে, সেটাকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে এবং বিশ্বের সাথে আরো ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যে দিয়ে আমাদের সাহিত্য সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করে তুলতে হবে। ইন্টারেস্টিং। তো যখন কথা হচ্ছিল এই সাহিত্য নিয়ে, সাহিত্যের ফেস্টিভ্যালটা নিয়ে, তো এই মুহূর্তে যেটা করতে চাই দর্শকদেরকে লিট ফেস্টটা কি, ঢাকা লিট ফেস্ট বলতে আমরা কি বুঝি, এবং ঢাকা লিট ফেস্ট একটা ঝলক আপনাদের জন্য। শুরু হচ্ছে ঢাকা লিট ফেস্ট। 2012 সাল থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে পালিত হচ্ছে দেশি বিদেশি সাহিত্যিকদের মিলন মেলা। ঢাকা লিট ফেস্ট 2016 লিটারারি ফেস্টিভ্যাল। ষষ্ঠবারের মতো আয়োজিত ঢাকা লিট ফেস্ট চলবে আগামী 17 থেকে 19 নভেম্বর। 18টি দেশ থেকে 66 জন বিদেশি এবং 1.5 শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক ও সাংবাদিক অংশ নিচ্ছেন এই সাহিত্য উৎসবে। এবারের ফেস্টে চমক হিসেবে থাকছেন 3 জন বিশ্ববিখ্যাত সাহিত্যিক। নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত লেখক VS নাইপল, থাকছেন পুলিৎজার জয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক বিজয় শেষাদ্রি এবং ভারতীয় খ্যাতনামা সাংবাদিক বারখা দত্ত। এছাড়াও বাংলাদেশের সাহিত্যিকদের মধ্যে থাকবেন কবি নুরুল হুদা, কামাল চৌধুরী, আসাদ চৌধুরী সহ আরও অনেকে। বাংলাকে বিশ্বে এবং বিশ্বকে বাংলার কাছে তুলে ধরা এই স্লোগানকে সামনে রেখে 3 দিনের এই আয়োজনে রয়েছে 90টিরও বেশি সেশন। সাহিত্য পিপাসুদের জন্য থাকবে দেশি বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্য নিয়ে আলোচনা, পর্যালোচনার সুযোগ। বাংলাদেশের সাহিত্য ঐতিহ্য জগতের কাছে তুলে ধরতেই এই আয়োজন। বিশেষ করে পালা, জারিগান, বেহুলা লক্ষিন্দরের জারি সহ উৎসবের অন্যতম সহযোগী ব্র্যাকের সাংস্কৃতিক বিভাগ গ্রাম পর্যায়ে যেসব কাজ করছে সেগুলো তুলে ধরা হবে এই আয়োজনে। প্রয়াত কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হকের স্মরণে লিট ফেস্টে তার লেখা উপন্যাস নীল দংশনের একটি বিশেষ অংশ ইংরেজিতে মঞ্চায়িত হবে। এছাড়াও থাকছে তার জীবন নিয়ে বিশেষ আলোচনা। তো 17 থেকে 19 তারিখ আপনাদেরকে আশা করছি বাংলা একাডেমির প্রাঙ্গণে। এখন ফিরে যাচ্ছে আমাদের গেস্টের কাছে। আহসান আকবর, আপনাকে যদি আমি প্রশ্নটা করি, যে এই গত বছরই কিন্তু যখন আমরা নাম পরিবর্তনটা হলো, ঢাকা লিট ফেস্ট আসলো, তখনই কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। আপনার চ্যালেঞ্জটাকে খুব ভালো করে পার করে গেছেন। এইবার আমাদের হোলি আর্টিসানের পর কিন্তু এইটা একটা আমাদের জন্য আমরা মনে করতাম যে ইম্পসিবল একটা বিষয়, যে ঢাকায় কোনো আয়োজন হবে এই ধরনের বড় মাপের ইন্টারন্যাশনাল, যেখানে রাইটার্সরা থাকবে। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি এবার অনেক কিছু বড় বড় নাম আছে যেটা আমরা গত বছর মিস করে গেছি। তো সেটা কীভাবে সম্ভব করলেন? আমি শুরুতে একটু বলি যে গত বছরে চ্যালেঞ্জটা ছিল না কিন্তু নাম বদলে,
কারণ আমরাই কিন্তু হে ফেস্টিভ্যাল ঢাকা জি, চালিয়েছিলাম জি। এবং আমরাই বেশিরভাগ বাইরের অতিথি থেকে দাওয়াত দিতাম। তো হে ফেস্টিভ্যাল থেকে খুব কম সাহায্য পেয়েছিলাম এবং লোকাল যারা স্পন্সর, কারণ টাকাটাই তো মূল এখানে, জি। যে ফান্ডিংটা হয়, ফেস্টিভ্যাল তো ফ্রি, ওটা কিন্তু লোকাল স্পন্সর যারা করতো তারা কিন্তু সবসময় ঢাকা নামটা চেয়েছেন, কারণ তারা ঢাকা বেস বা বাংলাদেশ বেস। অবশ্যই। তো কেন একটা ওয়েলশ গ্রামকে আমরা প্রমোট করবো যখন ঢাকার মতো একটা অ্যামেজিং সিটি আছে আমাদের? তো এটা খুব ক্লিয়ার থাকা উচিত সবার। এটা চ্যালেঞ্জটা ছিল আসলে সিকিউরিটির দিক দিয়ে, এবং আমাদের সরকারের সহযোগিতায় আমাদের খুব সুন্দর সিকিউরিটি প্ল্যান ছিল, এবং যেটাকে ফুল প্রুফ সিকিউরিটি বলে। ওটার কারণে আমরা গত বছর সুন্দর করে ফেস্টিভ্যাল করলাম, আপনারা সবাই দেখেছেন যারা এসেছিলেন। এই বছর যেহেতু হোলি আর্টিজান বেকারি মর্মান্তিক ঘটনা হয়েছে, সেহেতু একটা ইনিশিয়াল একটা শক রিয়াকশন ছিল। কিছু অতিথি, খুব কম সংখ্যক, আমি এক হাতে গুনতে পারি, তারা বলেছেন তারা আসতে চান না। তার বাদে কিন্তু সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে আসছেন। এটার মূল কারণ হবে হলো দুটো। একটা হলো যে গত বছর আমাদের সাকসেস এত সুন্দর করে করেছি, মানে ট্রাভেল অ্যাডভাইজারি ছিল ইউকে থেকে, ইউএস থেকে, তারপরেও ইউকে এবং ইউএস থেকে মানুষ এসেছেন, নোবেল লরেট এসেছেন গত বছর, হ্যারল্ড ভার্মাস। তো আমরা একবার প্রুফ করেছি যে উই ক্যান ডু দিস। তো এই বছরের জন্য ওটা ট্র্যাক রেকর্ড হিসেবে আছে। দ্বিতীয় কারণটা হলো যে ইংল্যান্ড ক্রিকেট টিম এসে চলে গেল বাংলাদেশ এবং ঢাকা এবং চিটাগাংয়ে খেলে, এবং আমরা হারালাম ওদেরকে। তো ওটা খুব সুন্দর, আমরা নিরাপত্তার দিক দিয়ে আশ্বস্ত করতে পেরেছি, আমরা করতে পারলাম। তো ওটা একটা খুব পজিটিভ অ্যাসপেক্ট ছিল আমাদের। আর আরেকটা বিষয় যেটা অ্যাকচুয়ালি প্রথম যে কথাটা বললাম যে ঢাকার নামটার ব্যাপারটা, আমি খুব ক্লোজলি অনেক রাইটারের সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি, অনেকের সাথে বন্ধুও হয়েছি। সবাই আমাকে একটা কথা বলেছে যে আমরা আসি ঢাকা এবং বাংলাদেশের অ্যাট্রাকশনে। একটা শহর খুব অ্যামেজিং সিটি, ইটস এ মেগা সিটি, আমাদের হয়তো জীবনে যাওয়ার সুযোগ হবে না, তো এই তোমার যে আমাদেরকে দাওয়াতটা দিলে আমি আসতে চাই এই কারণে। ওকে, ইন্টারেস্টিং। আমি একটা কথাও যোগ করতে চাই, যারা বাংলাদেশে আসেন বিদেশ থেকে, আমরা এই কয়েক বছরে যাদেরকে নিমন্ত্রণ করেছি তারা এসেছেন, তাদের অনেকেরই কিন্তু আসলে ধারণা নেই যে বাংলাদেশে এসে অভিজ্ঞতাটা কেমন হবে। কারণ আমাদের দেশ সম্পর্কে অনেক সময় আন্তর্জাতিক গণমাধ্যমে মূলত নেগেটিভ নিউজটাই বেশি আসে, ফলে তাদের মধ্যে আমাদের দেশ বা মানুষ সম্পর্কে পজিটিভ ধারণা থাকলেও এই জায়গাটা প্রীতিকর হবে কিনা, আনন্দঘন হবে কিনা, এই ব্যাপারে একটা সংশয় থেকে যায়। কিন্তু তারা এখানে আসার পরে আমাদের যে আতিথেয়তা, এবং সেটা বলতে আমি খালি আমাদের তিনজন বা আমাদের ফেস্টিভ্যালের বলছি না, আমি বলছি সার্বিকভাবে আমাদের মানুষজনের, এবং তারা অডিয়েন্সকে যেভাবে পায় তারা সবাই বলে, এবং আমরা নিজেরাও অন্য ফেস্টিভ্যালে গিয়ে দেখেছি, আমাদের মতন অডিয়েন্স, তাদের যে ওয়ার্মথ, তাদের যে এঙ্গেজমেন্ট, এইটাতে তারা অভিভূত হয়ে যায়। এবং ওই অভিজ্ঞতা নিয়ে যখন কেউ ফেরত যায়, গিয়ে তার 10 জন বন্ধুকে আবার এই কথাটা বলে, নতুন করে যাদেরকে আমরা দাওয়াত দিই তারা যখন আবার আগে যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করে, তখন দ্যাট রেফারেন্স হেল্পস, এবং তখন তারা খুব কনফিডেন্সের সাথে এখানে এবং আগ্রহের সাথে এখানে আসে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এই যে একজন থেকে একজন রেকমেন্ডেশন দিচ্ছে, রেকমেন্ডেশনটা এন্ডোর্সড হয়ে যাচ্ছে। এনিওয়েজ, সাদাফ সানজি, আপনার কাছে জানার আগ্রহ, আসলে আমরা এবারও দেখছি যে ধারাবাহিকভাবে প্রত্যেকবারের মতো অনেকজন বিদেশি বা গুণী লেখক, সাহিত্যিক আমাদের এখানে আসছেন। একটু যদি নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে জানতে চাই, এদের আসলে সিলেক্ট করেন কিভাবে আপনারা, মানে কে কে আসছেন? এটা আসলে অনেক আগে থেকে শুরু হয়, কারণ অনেকে জানে না, মনে করে যে খুব ইজি, সবাইকে শুধু দাও দিয়ে, মানে একজনকে আমন্ত্রণ দিলে তারা চলে আসবে। এক একটা লেখক, এক একটা তাদের অনেক বড় লম্বা একটা প্ল্যানিং আছে। তো সামটাইমস বাই চান্স হয়ে যায় যে আমাদের কিন্তু একটা উইশ লিস্ট আছে, এবং আমরা আসলে খুব ডাইভার্স রাখতে চাই প্রোগ্রাম। কিছু আছে যারা আপ অ্যান্ড কামিং, কাটিং এজ আছে, ওখানে আমরা খবর রাখি যে কে ভালো করছে, এবং ওই সব মাইন্ডস, ওই সব আলাপ আলোচনার জন্য আমাদের তরুণরা শুনে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে মূলত ফেস্টিভ্যালটা হচ্ছে আসলে আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য। এবং আরেকটা জিনিস যেটা আমি একটু অ্যাড করতে চাই, যে আমরাই কিন্তু ভুলে যাই অনেক সময় আমাদের সমৃদ্ধ সুন্দর যে আমাদের ঐতিহ্যটা, তো সেটাই আমরা তুলে ধরতে চাই। গ্রাম থেকে পালা গান, ওই যে ফিলোসফিক্যাল একটা ডিসকাশন হয়, ওই যে চিন্তার একটা উদার চিন্তাটা, আমার মনে হয় হোলি বেকারির ইনসিডেন্টের পরে সেটা কিন্তু সবার মনে একটা প্রশ্ন হলো, যে আমাদের নিজের প্লুরালিটি, আমাদের নিজের ডাইভার্সিটিটা আমরা নিজেই ভুলে যাচ্ছি। আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্যটা, সেটা একটা বিরাট একটা 2000-3000 বছরের একটা সম্পদ, এবং আমরা এটা ভুলে যাচ্ছি। এবং অনেক সময় খুব ন্যারো একাধিকভাবে চিন্তা করছি, হয়তো আমাদের ফ্রেন্ডসের মধ্যে ফেসবুকে কোনো একটা চিন্তা দিয়ে।
আমরা ওটার মধ্যে স্টাক হয়ে যাচ্ছি এবং বিকাশটা আসলে হচ্ছে মানে মানে সব দিকের বিকাশ, শুধু একটা সার্টেন দিকে আমি পড়াশোনার দিকে করব সেটা না। তো আমার মনে হচ্ছে উৎসবটা একটা চিন্তার একটা ফেস্টিভ্যাল, একটা চিন্তার একটা জায়গা, যে এই জায়গাটা আমরা কেন গিভ আপ করব, এই জায়গাটা বজায় রাখার খুব দরকার ছিল। সেই জন্য যখন এই ইনসিডেন্টটা হলো আমাদের মনে ছিল যে না, আমরা এবার করবই তো করব, এবং ইভেন কয়েকজন আসলেই আমরা করব এটা। কিন্তু দেখা যাচ্ছে যে এইবার আমাদের প্রায় 90টার উপরে সেশন, মানে অনেক সাবজেক্ট, ফ্রম হিস্ট্রি টু ফিলসফি, সায়েন্স আছে, পোয়েট্রি আছে, বিখ্যাত আমাদের বিজয় শেষাদ্রি পুলিৎজার প্রাইজ উনি 2014 উনি আসছেন, উনি খুব মানে আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন পোয়েটস। সো আমাদের এই জিনিসটা যে এক্সপোজারটা হচ্ছে আমাদের বাচ্চাদের, এটা আসলে খুবই একটা মানে গৌরবের ব্যাপার আমাদের জন্য। নিঃসন্দেহে নির্বাচনের একটা ছোট্ট উদাহরণ দিই। এবারে আমরা 3 জন খুব বড় পুরস্কার প্রাপ্ত পাচ্ছি, তার মধ্যে অফকোর্স নোবেল বিজয়ী ভিএস নাইপল একেবারেই একটা নিজস্ব মহিমায় উদ্ভাসিত, কিন্তু এর বাইরেও আমরা পুলিৎজার জয়ী বিজয় শেষাদ্রিকে পাচ্ছি এবারে। আর এই বছর ওই ম্যান বুকার ইন্টারন্যাশনালের কো-উইনার ডেবরা স্মিথকে পাচ্ছি। তো নির্বাচনের একটা বিশাল দিক হচ্ছে আমাদের গবেষণা, যে কে ইন্টারেস্টিং কাজ করছে। তো এখানে একটা বলে রাখতে চাই যে আমরা কিন্তু ডেবরা স্মিথকে আমন্ত্রণ করেছিলাম তার এই পুরস্কার জয়ের আগে। সো দ্যাট শোজ যে আমরা যখন খোঁজ করি এবং করে কে ভালো কাজ করছে মনে করি, হয়তো চয়েসটা ভালোই হয়, তারপর তারা সবচেয়ে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে আমরা মিলে গেছি। অ্যাবসলিউটলি। এবং এই ক্ষেত্রে আমাদের এই বিদেশে অলরেডি যে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, তারাও আমাদেরকে অনেক সাহায্য করেন। তারা অনেক সময় বলে দেয় যে তোমরা কি ওর কাজটা জানো, তোমরা কি তমুকের লেখাটা পড়েছো, এবং সেইগুলো আমরা কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাকি। অনেক কিছু জানার আসলে বাকি আছে, অনেক গল্প করার বাকি আছে, কিন্তু এই মুহূর্তে যেটা নেওয়ার বাকি আছে সেটা ছিল বিরতি। তো দর্শক এই মুহূর্তে নিচে ছোট্ট একটা বিরতির পর যখন ফিরে আসবো অতিথিদের সাথে গল্প হবে, আড্ডা হবে, সাথেই থাকবে। স্বাগত আরেকবার, দেখছেন সকালের বাংলাদেশ। জুলহা জুবাইর সাথে আছি, তার সাথে আমাদের অতিথিরা আছেন। তো যেটা আমরা জানতে চাচ্ছিলাম যে রেজিস্ট্রেশন তো এখনো নিশ্চয়ই চলছে, তো রেজিস্ট্রেশন করার পদ্ধতিটা কি যদি সাদাফা আপনি বলেন। খুব সহজ, এই ফেস্টিভ্যাল ইজ ফ্রি ফর এভরিবডি। আমাদের ওয়েবসাইটে যাবেন www.dhakalitfest.com, ওখানে ক্লিক করলেই একটা বারকোড পাবেন, এবং ইউ ক্যান জাস্ট টার্ন আপ উইথ দ্য বারকোড। ফোনে থাকতে পারে, প্রিন্ট আউট থাকতে পারে, অ্যান্ড দেন 3 দিন ব্যাপী আপনারা এনজয় করতে পারবেন। ওই একটা বারকোডই 3 দিন চলবে, বারবার করা লাগবে, বারবার করা দরকার হবে না। এবং এর আগের বার দেখেছেন মোর যদি আপনি ইমেলের স্ক্রিনশটও নিয়ে রাখেন তাতেও কিন্তু আসলে আপনার হয়ে যাচ্ছে ফোনে, সেখান থেকে হয়ে যাচ্ছে। তো আমরা এই গল্প আরও চলবে, কিন্তু এই মুহূর্তে ইনফরমেশন দেওয়ার সময় চলে যাচ্ছে আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছেন তানভীর আহমেদ ইমন। জেনে নেব নিউজের হেডলাইন্সগুলো। শুভ সকাল তানভীর। শুভ সকাল তানভীর। রুনা এবং জুবাইর শুভ সকাল। দর্শক আপনাদেরকে শুভ সকাল এবং একই সঙ্গে আমন্ত্রণ আজকের হেডলাইন নিউজে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিতে পানি নিয়ে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জনে তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মরক্কোর মারাকাসের বাবিগলিতে বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের বৈঠকের ভাষণে এই আহ্বান জানান তিনি। নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরে সহায়তার জন্য ওয়াটার এসডিজি নিয়ে একটি বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। 2030 সাল মেয়াদী এসডিজির 17টি লক্ষ্যের মধ্যে পানি ও স্যানিটেশনের অবস্থান 6 নম্বরে। জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত অভিবাসনের কথা তুলে ধরে সেদিকে নজর দেওয়ারও আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাগিদ দেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের। সম্মেলনের শীর্ষ এই বৈঠকে 80টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেন। উদ্বোধনী অধিবেশনে প্রথমেই বক্তব্য রাখেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ, জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তির ধারা মেনে চলতে বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করেন বক্তারা। রাজশাহীতে 2 স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় নিহত শম্পা ও বন্যা একে অপরের বান্ধবী। মঙ্গলবার বিকেলে কোচিং শেষে শাহপুর পশ্চিম পাড়ায় বান্ধবী শম্পার বাড়িতে আসে বন্যা। পরে শোবার ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা বেলঘরিয়া আব্দুস সাত্তার বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। আত্মহত্যার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে প্রার্থী করবার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার দলের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দনশীল জানান, নিয়ম অনুযায়ী আনোয়ার হোসেনের সাথে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের নামও প্রস্তাব করা হয়েছে। কট্টর জাতীয়তাবাদ সবার জন্যই হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশ ও জাতির স্বার্থে সবাইকে এ ধরনের আচরণ থেকে সরে আসবার আহ্বান জানান তিনি। মঙ্গলবার গ্রিসে শেষ রাষ্ট্রীয় সফরে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, কট্টর জাতীয়তাবাদের কারণেই মার্কিনিরা বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, আর ব্রিটিশরা রায় দিয়েছে ব্রেক্সিটের পক্ষে। আর গ্রিসের সংকট কাটাতে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। ওবামার সফরকে ঘিরে ব্যাপক বিক্ষোভ হওয়ায় বুধবার এথেন্সে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিতর্কিত ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারত। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাকির নায়েকের বিরুদ্ধে ধর্মীয় বক্তব্য প্রচারের মাধ্যমে বিদ্বেষ ও ঘৃণা ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গেল জুলাইয়ে বাংলাদেশে হোলি আর্টিজান হামলার সাথে জড়িতরা জাকিরের প্রতিষ্ঠান পরিচালিত পিস টিভি অনুসরণ করত। গণমাধ্যমে এমন তথ্য প্রকাশের পর তদন্তে নামে ভারতীয় গোয়েন্দারা। দর্শক, জানিয়ে দিয়েছিলাম আমার হাতে সবশেষ হেডলাইন নিউজগুলি। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনে এবং জুবাইরের কাছে। ধন্যবাদ তানভীর আমাদেরকে নিউজের হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের নিউজ পরিবারকে শুভ সকাল। নিঃসন্দেহে আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে, যারা উপস্থিত আছেন। আহসান আকবর আছেন, সাদাফ সাঞ্জ আছেন এবং কাজী আনিস আহমেদ আছেন। কথা বলছিলাম আপনাদের সাথে ঢাকা লিড ফেস্ট নিয়ে, এবং এই সংবাদ বুলেটিনে যাওয়ার আগে আমরা আসলে সংবাদ শিরোনামের যাওয়ার আগে আসলে শুনছিলাম কি করে রেজিস্ট্রেশন করতে হবে। একটু যদি তারই ধারাবাহিকতা জানতে চাই কাজী আনিস, কি পরিমাণে মানুষের রেসপন্স এবার আপনারা পেয়েছেন সোফার রেজিস্ট্রেশনের? আনুমানিক কত মানুষ রেজিস্টার করেছেন? সংখ্যাটা আসলে সাদাফি আরো ভালো বলতে পারবেন, তবে আমি মনে করি যে এবারেও চমৎকার সাড়া পড়েছে। গতবার কিন্তু আমরা খুব প্রতিকূল পরিবেশে ছিলাম। অনেকের হয়তো মনে আছে যে সেবার প্রথম দিনে বৃহস্পতিবারে হরতাল ছিল, তারপর সে সময়ে কিছু সময়ের জন্য ফেসবুক বন্ধ ছিল। সেসব সত্ত্বেও কিন্তু গত বছর 15,000-এর উপর দর্শক 3 দিনে এসেছিলেন। তো আমরা খুবই আশাবাদী যে এবারে প্রায় দ্বিগুণ সংখ্যক দর্শক আসবেন, সেই ধরনেরই সাড়া আমরা পাচ্ছি। মিডিয়াতেও এটার ব্যাপক আপনাদের মতন অনেকেই আলোচনা করছেন। সো আই থিঙ্ক ইটস গোইং টু বি ভেরি এক্সাইটিং। আর এখানে এটাও বলতে চাই যে আমাদের ওখানে কিন্তু অনসাইট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা আছে। কারোর যদি কম্পিউটারে গিয়ে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনের সুবিধা না থাকে, তারা কিন্তু সরাসরি ওখানে আসলে প্রবেশ মুখেও রেজিস্ট্রেশন ডেস্ক আছে, সেখানটাতে তক্ষুনি রেজিস্ট্রেশন করতে পারবেন। ইন্টারেস্টিং। এবং শুধু তার মোবাইল ফোন হলেই হবে, মোবাইল ফোনের নাম্বারটা, কারণ মোবাইল ফোন পেতে তো একটা রেজিস্ট্রেশন করতে হয়েছে। দ্যাট ইজ গুড। সো এখানে ডাটাগুলো সব আছে। হ্যাঁ, ইন্টারেস্টিং। আমরা যখন বৈশ্বিকভাবে বিদেশি লেখক বা সাহিত্যিকদের নির্বাচনের কথা বলি, তখন আমাদের স্বদেশীদের যাদের অংশগ্রহণ থাকে তাদের বিষয়টা আসে। একটু যদি আহসান আকবর আপনি বলেন যে এনাদের যখন নির্বাচন করছি, স্বদেশী যাদের নির্বাচন করছি, কোন বিষয়টার গুরুত্ব বেশি দেওয়া হয়? যে দর্শকদের কাছে বা শ্রোতাদের কাছে, পাঠকদের কাছে কে বেশি জনপ্রিয়, নাকি সমালোচকদের কাছে কে বেশি জনপ্রিয়? কাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয়? কোনো প্রাধান্য দেওয়া হয় না আসলে। সবাইকে তাহলে সিলেকশনটা কি করে হয়? খুব যেরকম আমরা বিদেশি কিভাবে আমরা আমন্ত্রণ করি, তো যারা নতুন কাজ করছেন এবং যারা অলরেডি স্বনামধন্য নাম, তো একটা মিক্সচার আছে ওখানে। স্বদেশেও ঠিক একই জিনিস হচ্ছে আর কি। তো প্রবীণ লেখক এবং নবীন লেখকের একসাথে সমন্বয় ঘটছে। যেহেতু এবার আমাদের অনেকগুলো বড় বড় নাম আছে, তার মধ্যে ভিএস নাইপলের কথা না বললেই নয়, নোবেল বিজয়ী। তো ভিএস নাইপল আমাদের দেশে আসে, এটা আমাদের জন্য অনেক বড় একটা গর্বের। তো আহসান আকবরকে যদি আমি জিজ্ঞেস করতে চাই যে তিনি আমাদের দেশে আসেন, এটা আমাদের জন্য একটা গর্বের, কিন্তু ইন্টারন্যাশনাল মানে এই যে সাহিত্যের লিটারেচারের যে ফিল্ড আছে, সেখানে এটা বাংলাদেশে আসলে কত স্ট্রংলি রিপ্রেজেন্ট করে? এটা যে কত স্ট্রংলি রিপ্রেজেন্ট করে সেটা আমরা কিছুদিন পরে বুঝতে পারবো। কিন্তু একটা বলতে পারি যে ভিএস নাইপল উনি কিন্তু সারা জীবন খুব কম ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করেছেন। একটা সময় ছিল কোনো ইন্টারভিউ দিতেন না, ফেস্টিভ্যালে যেতেন না, কোনো রকম প্রচার বা পাবলিসিটি পছন্দ করতেন না। পরের দিকে গিয়ে অনেক পরে সে কিছু কিছু ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করেছেন, তাও খুবই সংখ্যা হাতে গোনা, হ্যাঁ, সংখ্যা খুবই কম। তো সেখানে আমরা ঢাকায় তাকে আনতে পারছি, এটা একটা বিশাল সম্মান। এবং এটা আমাদের জন্য যেটা হবে যে আগামী বছর বা তার পরের বছর যখন আমরা আবার ঢাকা লিড ফেস্ট করবো 7ম 8ম এডিশন, তখন আমাদের আরো বড় বড় লেখক আনতে সুবিধা হবে। এখানে এটা উল্লেখ্য যে ভিএস নাইপলি কিন্তু প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী যিনি ঢাকায় আসলেন।
তার আগে কিন্তু সাহিত্যে নোবেল বিজয়ী কেউ ঢাকায় আসেননি। ইন্টারেস্টিং ইনফরমেশন। এটা আমাদের জন্য এটা একটা অনেক বড় প্রাপ্তি। একটু যদি আপনাদের যে কোনো একজন যে খুব বেশি কমফোর্টেবল আমাকে এটা অ্যান্সার করতে একটু যদি বলেন যে সৈয়দ হককে নিয়ে এবার আমরা ট্রিবিউট দিচ্ছি, ওনাকে কেন্দ্র করে আমাদের আয়োজনটা সাজিয়েছি এবং ওনার একটা লেখা নীল দর্শন আমরা ইংলিশে ট্রান্সলেট করছি, প্রেজেন্ট করছি। এই ট্রান্সলেশনটা কে করেছেন এবং সৈয়দ হক কেন ট্রিবিউট দেওয়ার ক্ষেত্রে? সৈয়দ হক আমাদের সব্যসাচী লেখক। তার কাজের 6 দশক জুড়ে তার কাজের যে পরিধি এবং তার যে মান এবং তার যে আবেদন, এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাকে অত্যন্ত দুঃখজনকভাবে খুবই সম্প্রতি আমরা হারিয়েছি। অতএব সেটা মাথায় রেখে আমাদের মনে হয়েছে যে এবারে তাকে অবশ্যই বিশেষভাবে একটা ট্রিবিউট দেওয়া দরকার। সেটা লক্ষ্য করে আমরা একদিকে তার পরিবার এবং ঘনিষ্ঠজনদের সাথে আলোচনারও ব্যবস্থা রেখেছি, সেই সাথে যাতে করে আমাদের দেশি বিদেশি সবাই তার কাজের সম্পর্কে একটা ছোট্ট হলেও ধারণা প্রথম দিনেই পান। সেই জন্য প্রথম দিনেই তার সবচেয়ে বিখ্যাত বা অন্যতম বিখ্যাত লেখা নীল দংশনের ইংরেজি অনুবাদকে ভিত্তি করে একটি মঞ্চায়নের ব্যবস্থা করা হয়েছে। নীল দংশনের এই অনুবাদটি আমাদের ঢাকা ট্রান্সলেশন সেন্টার থেকে করা হয়। আমাদের সতীর্থ প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টসে ঢাকা ট্রান্সলেশন সেন্টার নামে একটি সেন্টার আছে, যারা তরুণ অনুবাদকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে, যেখান থেকে আমরা গত বছর সৈয়দ হক ছাড়াও হাসান আজিজুল হকের লেখা ছেপেছি, আরও 1-2 বই ছেপেছি। এই বছর রিজা রহমান এবং মইনুল হাসান সাবেরের লেখা আসছে। তো যেহেতু নীল দংশন আমাদের কাছে অলরেডি ইংরেজিতে অত্যন্ত চমৎকার এবং কন্টেম্পোরারি ইডিয়ামে ছিল, তো ওইটা ইংরেজিতেই নাটকের আকারে মঞ্চায়নের মাধ্যমে আমাদের মনে হচ্ছে যে একটা খুব চমৎকারভাবে তাকে স্মরণ করা হয় এবং দেশি বিদেশি মেলবন্ধনের যে জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে তাকে স্মরণ করছি, সেটার জন্য এই ইংরেজি মঞ্চায়নটাই খুবই চমৎকার হবে। আর আমি একটু জিনিস অ্যাড করতে চাই, উনি কিন্তু আমাদের সাথে গভীরভাবে সাপোর্ট করেছিলেন। আমার মনে হয় আমাদের যে আর্কাইভগুলি আছে, ওনার সাথে বিক্রম সেথ সনেটের উপর ওনারা কথা বলছিলেন, তারপর ওনার সাথে পোয়েট লরিয়েট অফ ওয়েলসের সাথে চমৎকারভাবে, হাসান আজিজের সাথে একটা যে কনভারসেশনটা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের ওরকম আর্কাইভ নাই। সো এই ফেস্টিভ্যালটা আসলে শুধু আন্তর্জাতিক লেখক দিয়ে না, আমাদের নিজেদের যেসব আলাপ আলোচনা হয়, আমাদের নিজের কাটিং এজ বাংলাদেশে কি হচ্ছে, সেটারও একটা কিন্তু বড় প্ল্যাটফর্ম ঢাকা লিট ফেস্ট। অসংখ্য ধন্যবাদ। একজন সাহিত্যিক বা সাহিত্যের সংবিধান যদি বলি, সৈয়দ হককে নিঃসন্দেহে বলে দেওয়া যাবে। আমি জানি না গুণীজনের এটার বিচার করবেন, তবে এই মুহূর্তে সময় হয়েছে আমাদের বিচারে ছোট্ট একটা বিরতি নেওয়ার। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। একদমই তাই। অতিথিদের কাছে একবার ফিরে যেতে চাই। ঢাকা লিট ফেস্ট এক অন্যরকম নাম, যেখানে বিশ্বের সব সাহিত্যিকরা, নামকরা সাহিত্যিকরা একই মঞ্চে আসছেন, স্বদেশীরা আসছেন। এই সব কিছুর সম্মিলনের দর্শকরা এবার কি প্রত্যাশা করতে পারে? কার কাছ থেকে শুনবো? আমি বলি, আমাদের এই 3 দিনব্যাপী এই যে লিট ফেস্ট মানে ফেস্টিভ্যাল বা উৎসব, সেখানটাতে প্রথম কথা হচ্ছে যে এটা একটা উৎসব। এখানটাতে কিন্তু একটা অত্যন্ত আনন্দের পরিবেশ থাকে, খুব রিল্যাক্সড পরিবেশ থাকে। এবং লিট ফেস্টের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানটাতে অনেক আলোচনা হয়, অনেক তর্ক বিতর্ক হয়, রীতিমতো তর্ক বিতর্কের ঝড় ওঠে, কিন্তু দর্শকদেরও এখানে কিন্তু অনেক প্রশ্ন করার সুযোগ থাকে। এখানে কোনো একতরফা সভা সেমিনারের মতো না যে আসলাম বসলাম, কেউ একতরফা কথা বলে যাচ্ছে, আমি খালি শুনে গেলাম। মঞ্চে আলোচনা হচ্ছে, কেউ বক্তৃতা দিচ্ছে না, তর্ক বিতর্ক হচ্ছে, এবং সেটার মধ্যে অডিয়েন্স হিসেবে আমারও পার্টিসিপেশনের সুযোগ আছে। এইটা একটা অন্যতম আকর্ষণ। আরেকটা হচ্ছে যে বিখ্যাত লেখকদের কথা তো বললামই, আমাদের দেশের স্বনামধন্য লেখকদের কথা বললাম, কিন্তু আরও যে দুটো দিক, একটা হচ্ছে আমরা অনেক দেশ থেকে লেখক আনি যাদের সাথে আমাদের ওইভাবে কিন্তু পরিচিতি হয় না। আমরা এবার ইজিপ্ট থেকে, উজবেকিস্তান থেকে, থাইল্যান্ড থেকে লেখক পাচ্ছি, তো এটাও একটা চমৎকার ব্যাপার। নেপাল থেকে, ভুটান থেকেও আছে, সাউথ আফ্রিকা থেকে আছে। আবার আরেকটা হচ্ছে যে ওই লেখক বাছায় আমরা কিন্তু ওই শুধু কে ফেমাস সেটা দেখি না, কে চমৎকার কাজ করছে। তো বাংলা সাহিত্যেই যাদের আগ্রহ আছে তারা যদি আসেন, তাহলে কিন্তু অনেক নতুন মুখেরও তারা পরিচয় পাবেন, যেটা হয়তো তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে। আর 3 দিনে এক একটা সেশন কিন্তু একসাথে কিন্তু 6টা সেশন
চলছে জি। এবং সকাল থেকে রাত জি। এবং আমার মনে হচ্ছে সবাই চিন্তা করবে যে বাংলা একাডেমিতে আশেপাশে কিছু নাই, খাওয়া দাওয়া ওখানেই কিন্তু আমাদের অনেক স্টল আছে, আড্ডা মারার জায়গা আছে, এবং ইউ আর স্পয়েলড ফর চয়েস। ইটস এ সেলিব্রেশন অফ লিটারেচার অ্যান্ড ইটস এ খুব ডাইভার্স রেঞ্জ অফ সাবজেক্টস আছে। তো সায়েন্সে ইন্টারেস্টেড থাকলে এবং এবার film- পারফরমেন্সেস আছে, হ্যাঁ, ডকুমেন্টারি ফিল্ম আছে। সো হ্যাঁ, সব রকমের আমরা যখন ইফ উই ওয়ান্ট টু জাস্ট সিট এন্ড চ্যাট এন্ড হ্যাভ সাম টি, তারপর আমি যদি প্রোগ্রাম দেখি জি। যে আচ্ছা এই লনে দেখি কি হচ্ছে, আমরা মেইন স্টেজে দেখি কি হচ্ছে, ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল। ও চিলড্রেন্স, আমাদের কিন্তু চিলড্রেন্স কতগুলি সেশন আছে, স্টোরি টেলিং আছে, গ্রাফিক ইলাস্ট্রেশনস আছে। ইটস রিয়েলি সামথিং ফর এভরিওয়ান। আমি কুইকলি অ্যাড করি যে জি। ফিল্ম স্ক্রিনের কথা যখন আসলে একটা ডকুমেন্টারি আমি হাইলাইট করতে চাই। জি। এটা ভিএস নাইপলের উপরে বিবিসি বানিয়েছে 2008 সালে, দ্য স্ট্রেঞ্জ লাক অফ ভিএস নাইপল। এটা আপনি কোথাও পাবেন না, ইন্টারনেটে পাবেন না, ইউটিউবে পাবেন না, ডিভিডি কিনতেও পারবেন না। তো এটা আমরা এক্সক্লুসিভ রাইটস ঢাকা লিট ফেস্টের জন্য নিয়ে এসেছি, প্রডিউসারের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে। তো ওটা স্ক্রিনিং হবে প্রথম দিনে। ভিএস নাইপল নিজেই একটা অনেকগুলো কৌতূহলের জায়গা, তার অনেকগুলো বই নিয়ে অনেকগুলো বিতর্ক রয়েছে, আগ্রহ রয়েছে। নিঃসন্দেহে তাকে বাংলাদেশে পেয়ে সাহিত্য অনুরাগী যারা রয়েছে বা মানে কন্ট্রোভার্সিয়াল লেখা পড়তে যারা খুব বেশি পছন্দ করেন, তাদের কাছে একটা অন্যরকম খোরাক হবে। দুনিয়া তো সব রকমের কথার মাঝখানে এখন যদি আমি একদমই ব্যক্তিগত দিকে আসার চেষ্টা করি, প্রতিটা টিম ওয়ার্কের মধ্যে থাকে যে কিছু কমন জিনিস থাকে, কিন্তু কিছু হয় না, থাকে যে কিছু মিসিং। আপনারা একজন একজনকে কিভাবে কমপ্লিমেন্ট করেন? কমপ্লিমেন্ট করি না, এটা হচ্ছে আমাদের toughest প্রশ্ন ছিল। It's a very, very good question because I think we complement each other very well. We have a common passion, জি। a common vision. জি। কিন্তু আমাদের আবার বিভিন্ন দিকের ইন্টারেস্টও আছে এবং আচ্ছা। we have three of us have very strong personalities. জি। So নারীদের জিনিস যেন আসে, জি। ইন্টারন্যাশনাল লিটারেচার যেন আসে, তারপরে খুব হাই ধরনের লিটারি ডিসকাশন এবং এক্সপোজার হয় লিটারারি নভেলসের, ওটা যেন আসে। আবার আমাদের একদম গ্রাম পর্যায়ে যে ওরাল লিটারেচার, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, এটাও যেন উঠে আসে। ডিফিকাল্ট কনভারসেশনস যেন একাধিক পার্সপেক্টিভ থেকে যেন আলাপ আলোচনা হয়, এক্সপোজার হয়, সেটা যেন আসে প্রোগ্রামে। সেটা কিন্তু আমাদের ভিতরে অনেক আলাপ হয় যে কিভাবে একটা ডাইভার্স, একটা রিচ, একটা ভেরি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল আমরা কিভাবে আমরা একসাথে করতে পারি, গোড়াতে ইয়ে করতে পারি। এবং পুরো প্রোগ্রামটা যে দেখবেন আপনারা 3 দিনের যে প্রোগ্রাম, ওটা আসলে আমরা তিনজনেরই একটা কাজের ফল। তিনজনের ব্রেনস্টর্মিং এর আউটপুট। এবং সামটাইমস এক একটা সেশনে মানে অনেক দিন লাগে জাস্ট কোন ব্যক্তি কার সাথে কার ভালো যাবে, কার সাথে কার একটা খুব কেমিস্ট্রি থাকবে, জি। কোন পার্সপেক্টিভ থেকে কে কথা বলবে, সেটা নিয়ে কিন্তু অনেক চিন্তা ওটার পিছনে। এর পিছনে যথেষ্ট একটা R&Dর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রয়োজন পড়ে। কাজিনিস, শেষ পর্যায়ে চলে এসেছি একদম, একটু খুব আগ্রহী বিষয়টা জানতে। যখন লিট ফেস্টটা হয়ে যাচ্ছে 3 দিনের, বা একটা আগ্রহ তৈরি হচ্ছে শ্রোতাদের মধ্যে, পাঠকদের মধ্যে, তারপর বছরব্যাপী এটার ফলো আপের জন্য কিছু চিন্তা করছেন কিনা, বা দর্শকদের মধ্যে? চিন্তা তো অবশ্যই করছি, এবং সেই লক্ষ্যে আমাদের কতগুলো সহযোগী উদ্যোগ আছে। তার মধ্যে একটি হচ্ছে বেঙ্গল লাইটস, যা কিনা একটি আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক মানের লিটারেরি জার্নাল, এবং আমরা সেটার শোকেসিং করি ফেস্টিভ্যালে, এবং আমরা আশা করি যে তরুণ লেখক, প্রতিষ্ঠিত লেখক সকলেই আমাদেরকে সেখানে লেখা দিবেন, এবং আমরা বাংলা থেকে অনুবাদ করে সেখানে লেখা ছাপি। তারপর ঢাকা ট্রান্সলেশন সেন্টারে যে কাজ হয় সেগুলো যারা আগ্রহী তারা খোঁজ রাখতে পারেন, সেখানে তারা ওয়ার্কশপে আসতে পারেন, সেখানেতে আরও অন্য পার্টিসিপেশনের সুযোগ থাকে। এছাড়া লিটফেস্টের পক্ষ থেকে আমরা চেষ্টা করব ওই ইয়ার রাউন্ড আমাদের দর্শকদেরকে আরেকটু এঙ্গেজড রাখতে, এবং সেখানটাতে অন্য আর কি যারা বিভিন্ন কাজ করছে সেগুলোকেও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অন্যভাবে হাইলাইট করা। বাট আলটিমেটলি লিটফেস্টের কাজটা হচ্ছে কিন্তু একটা স্পার্ক হিসেবে কাজ করা, একটা আগ্রহকে জাগিয়ে দেওয়া। আর শেষমেশ কিন্তু এটা একতরফা আমরা খালি করতে পারবো না, আমাদের সবার সহযোগিতাও দরকার, এবং অন্যদের মধ্যে উদ্দীপনাটা একবার জাগিয়ে ফেললে তাদেরকেও নিজ আগ্রহে খোঁজ করতে হবে, এগিয়ে যেতে হবে, দৌড়তে হবে। শেষের একটা প্রশ্ন, সেটা হচ্ছে ঢাকা লিট ফেস্ট বলতে আমরা তো একটা সাহিত্যর একটা উৎসব অবশ্যই, কিন্তু একটা শব্দে যদি আপনি বলতে চান আপনার প্রাণের কাছে ঢাকা লিট ফেস্টটা কি? আহসান আকবর। জীবন।
গভীর একটা এক শব্দ। সেলিব্রেশন। আন্তর্জাতিকতা। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। জীবনের আন্তর্জাতিকতা আমরা পেয়ে যাচ্ছি প্রাণের স্পর্শে। ফ্যান্টাস্টিক। কথা বলছিলাম ঢাকা লিট ফেস্টের 3 পরিচালকের সাথে, যারা জানালেন তাদের দৃষ্টিকোণ থেকে ঢাকা লিট ফেস্টের শুরু এবং এবারকার এই আয়োজন। তো কথা তো হবে, দেখা হবে, এবং তার পাশাপাশি এই যে 17 থেকে 19 তারিখ আপনাদেরকে আমরা দুজন দেখতে চাই বাংলা একাডেমির প্রাঙ্গণে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হাসতে থাকুন। শুভ সকাল। শুভ সকাল।